নিষ্ঠুর ভালোবাসা লিখেছেন শিমুল। গল্পের শেষ অংশ। আব্বু আমার কথা খুব মনে পড়ছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আমার জন্য খুব খারাপ লাগছে, চোখে পানি চলে আসছে। তবে খালা খালু মন মাঝেও আমি আমার বাবা মাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত পড়তে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া, কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এরকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। বললেন, রুবি তোকে খুব কষ্ট দেয় তাই না রে? আমি মুচকি হেসে বললাম, ও এমন কিছু না খালা। ভালোবাসার মানুষটার ভালোবাসার মানুষটাই তো কষ্ট দেয়, অন্য কাউ তো আর নয়। খালা বলল, আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট হয়। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। আমি বললাম, কষ্ট এখন আর হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস, রুবি একদিন তোকে ভালোবাসবে। আমি বললাম, হুম। খালা বলল, আচ্ছা তুই এখন রুমে যা, আর শোন, রুবিকে ডেকে তুল, আমি নাস্তা তৈরি করতেছি। আমি বললাম, আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দিইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই কে কিছু বলতে পারি না। রুবিকে না ডেকে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুবি নিচে নাই। আমি বললাম, খালা রুবি কই? খালা বলল, কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? আমি বললাম, ও খালা, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আই। এরপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে, সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আমি বললাম, আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। রুবি বলল, যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে, গোলাপি রঙের একটা ড্রেস, কানের দুল, চুড়ি আর হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন শুয়োরের বাচ্চা? রুবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করছে। রুবি বলল, আদি খেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রুবি আসলো। এরপর আমরা কলেজ চলে আসলাম। রুবি বলল, তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। আমি শুধু মাথা নাড়লাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবীও ওকে বলতে লাগলো, রুবি, তুই সবসময় আরিফের সাথে এরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সব সময় অবহেলা করিস, কোনো খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন সব সময় খারাপ ব্যবহার করিস? রুবি বলল, কিসের স্বামী, হ্যাঁ? আর তোকে আমি বলে রাখলাম, কোনোদিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। রুবির বান্ধবী বলল, আমিও তো চাই, কিন্তু
জানি ও তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না উনি। ওইটা আমি ভালোভাবে জানি। রুবি বলল, আরিফ আমাকে ভালোবাসে তুই কিভাবে জানিস? রুবির বান্ধবী বলল, তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোর তো অবহেলা সহ্য করতো না। তোরে তো খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস আরিফের মতো কেউই আমার জীবনে এলো না। ভালোবাসা না চাই, ছোট লোকের আবার ভালোবাসা, এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি আবার তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন। আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের তা যদি রুবি জানতো তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাবি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। রুবি আসতেছে। আজকেও খুব সুন্দর একটা, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজের থেকে মুখ ফিরিয়ে নিলাম। জানি আমাকে এইভাবে লুকিয়ে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। রুবি বলল, কি হয়েছে, গাড়ি চালাচ্ছ না কেন? আমি বললাম, এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে? রুবি বলল, চলতে থাকো, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর রুবির কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম। চলে আসলাম রুবির বান্ধবীর বাসায়। রুবি বলল, ভেতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি। এখানে কারো কেউ জানে না তুই আমার স্বামী, আর জানতেও যেন না পারে। বুঝতে পারলি? আমি মাথা নাড়লাম। ভেতরে চলে গেলাম। গিয়ে রুবি ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা। সেখানে দেখলাম রুবির বান্ধবী সবাই মিলে ড্রিঙ্কস করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকে যা করার করুক, আমার কি। আমি আনমনে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ঢলাঢলি করছে। তা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। রুবি প্রচুর ড্রিঙ্কস করায় কিছু বুঝতে পারছে না। ছেলেটা দেখছি রুবির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই আর এসব দেখতে না পেয়ে চলে গেলাম ওর কাছে। গিয়ে সোজাই রুবির গালে একটা থাপ্পড়। এরপর আমি গিয়ে ছেলেটাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। শালা, আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস? মারতে মারতে প্রায় ছেলেটিকে আধমরা করে ফেলি। তখনই রুবির বান্ধবীর, যার আজ জন্মদিন, এসে আমাকে আটকায়। বলে, ভাইয়া সরি, আমার ভাই এরকম কাজ করবে আমি তা জানতাম না। ভাইয়া ক্ষমা করে দিন। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো। মাইন্ড ইট। রুবি কিছু বলছে না। হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে ওই রকম হয়েছে। তাই আমি রুবিকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে রুবিকে নিয়ে আসলাম। গাড়ি থেকে রুবিকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুইয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছোটাতে চাইলাম কিন্তু পারলাম না। রুবি আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। রুবি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম কিন্তু পারলাম না। আমি বললাম, এই কি করছেন কি, ছাড়েন আমাকে। রুবি বলল, হুম, তোমাকে আজকে ছাড়তেছি না। আমি বললাম, মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে।
বলতে পারলাম না। রুবি আমাকে আমার আর ওর ঠোঁটজোড়া এক করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি জানি রুবি এইসব কিছু নেশার ঘরে করছে। আমার এরকম করা ঠিক হবে না। তাই নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারতেছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁটে চুষতেছে। আমি ওর ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও রুবিটাকে সাড়া দিতে লাগলাম। রুবি আমার বউ, ওর উপর আমার অধিকার আছে, আর যা হবার হবে, পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনো রুবির বুকের মাঝেই আছি, আর রুবি আমাকে জড়িয়ে রেখে আছে। রুবির শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। রুবি বলল, তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? এরপর তো সবকিছু আপনারা জানেন, কি হলো আমার সাথে। আর না জানলে প্রথম পর্ব দেওয়া আছে, গিয়ে দেখে আসুন। আর বলতে পারুম না, হাতে অনেক ব্যথা। 10 টাকা দেন তো, মলম কিনবো, টাকা নাই। এরপর আমার সাথে রুবি কি করলো? আমি কেন বাসা থেকে চলে গেলাম, সবকিছু আঙ্কেল আন্টি রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতে বুঝতে পারলাম তারা মন খারাপ করে বসে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করাবো। আমি বললাম, এ হয় না রিমি। রুবি আমাকে যতই অবহেলা করুক না কেন, আমি তাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গায় কাউকে দিতে পারবো না। তুমি এরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব দূরে কোথাও। রিমি বলল, আর বলবো না, তাও তুমি চলে যেও না। আমার এরকম পরিস্থিতি দেখে আঙ্কেল আন্টি কিছু বলতে পারলো না। তার উপর আমি বিবাহিত। তারা যেন শুনে তাদের মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাইবে না। যার ঘর সংসার স্ত্রী আছে, তার মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে দিবেন না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম, আর যাইনি ওদের বাসায়। এভাবেই দেখতে দেখতে 5 বছর চলে গেল। এখন আমার পড়ালেখা শেষ। এখন আঙ্কেলের অফিসেই চাকরি করি। অনেক ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফারও আসছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম আসি তখন এই আঙ্কেল এই অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি এক মায়া সৃষ্টি হয়ে গেছে, চাইলেও আর যেতে পারি না। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আমি আছি। সেদিনের পর থেকে রিমি আর কখনো আমার ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমার আরো ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বের। রিমি পড়াশোনা শেষ করায় সেও এখন আমার এই অফিসেই কাজ করে, এমডির পদে। তার বাবার পরিবর্তে সে এই অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করেই অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত। আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর কোনো অবহেলা নেই। কারো অপমান, আর কেউ ডাকে না ছোট লোক বলে। কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার অনেকবার রুবির কথা মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রুবির কথা মনে পড়েনি। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখেছি। এমনিভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসে সবাইকে এক জায়গায় করলেন আর বলতে লাগলেন, এবার আমরা একটা বড় ধরনের প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এক কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বেরিয়ে পড়ো, প্রজেক্টের কাজটা ঢাকায়। ঢাকা কথাটা শুনেই আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না এই কাজটা আমি করতে পারবো না। এত বড় প্রজেক্ট যে, তাই কিছু বললাম না। বাসায় এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে। আঙ্কেল বলল, তোমাকে ওখানে থাকার কোনো চিন্তা করতে হবে না। রিমির ফুফুর বাড়ি ওখানে, ওখানেই তোমরা থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। সকালে বের হবো, তাই রাতে সবকিছু গুছিয়ে নিলাম এবং ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে ঠিক করলাম, টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখনো ভাবতে পারিনি যে আবার ফিরবো ঢাকায়। ভেবে নিয়েছিলাম কখনো যাব না, কিন্তু কি করার, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। রুবি হয়তো আজ নতুন সংসার করছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠলাম।
গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5টা বছর কেটে গেল। আজ আবারও ঢাকা ফিরছি। সবকিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম রিমির ফুফুর বাসায়। আমাকে দেখে চিনতে পারেনি। আর চিনবে বা কি করে? আমার পাশে রিমির দিকে তাকিয়ে দৌড়ে চলে আসলো রিমির কাছে। রিমিকে ধরে বলল, মা, তুমি যে আসবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। সেই ছোটবেলায় এসেছিলি, আর তো একবারও আসিসনি। আমাদের কথা মনে নাই বুঝি? যা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? রিমি বলল, ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসের একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে পড়ি। এমন সময় রিমির এসে বলল, বিকেলে ফ্রি আছো? জবাবে হ্যাঁ, অবশ্যই। তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। রিমি বলল, বলছিলাম কি, ফুফু বিকালে একটু ডাক্তারের কাছে যাবে, একা একা যাবে না, তাই আমাকে নিতে চাচ্ছে। আমার সাথে যদিও তুমিও যাও। আমি বললাম, আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে? রিমি বলল, আচ্ছা তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাঁচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুফুকে ডাক্তার দেখা শেষে চেম্বার থেকে বের হবো এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পেছন ফিরে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে রুবি সামান্য একটু পরিবর্তন হয়েছে, শুধু মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে, চোখ জোড়া চলচল করছে। আরো অবাক হলাম, তার হাতে 3-4 বছরের একটা ছেলে, একদম রুবির মতো দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়ছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভেতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম থেকে দেখি রিমি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাওনি, এখন একটু খেয়ে নাও। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। রিমি এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি। গাছপালা সমৃদ্ধ এই নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। রিমিও সাথে আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে এখন হয়তো ভালোবাসে আপাকে। কিন্তু সেদিন এর ঘটনার পর থেকে আর কিছু বলে না। হয়তো ভয়ে বলে না, আমি চলে যাব ভেবে বলেছিলাম। এমনিভাবে হাঁটছি, এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আরিফ? পেছন তাকাতেই দেখি রুবি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে আপনি, আর কি চাই? রুবি বলল, আপনি করে বলছো? আমি বললাম, ধুর, আমি আপনাকে চিনি নাকি? রুবি বলল, এমনভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখা হয়নি। আমি বললাম, দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। রুবি বলল, তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। রিমিকে আমার পাশে দেখে বলল। এ কথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস এর জন্য কিছু বলিনি। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রুবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরেও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে?
কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রুবির কথা। কিছুই ভালো লাগছিল না। রুবির সাথে দেখা হয়ে আমার জীবনটা আগের মতো হয়ে গেল। খালি রুবি কথাই চিন্তা করছি। পরক্ষণে মনে হলো রুবি তো স্বামী, সংসার, ছেলে সব আছে। তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসা। রুবি ভুলে কি থাকা যায়? রুবির কথাগুলো ভাবছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃস্ব। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল। একটা মেয়ে আবার আমার খুব কেয়ার নিয়েছে। আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু রুবিই থাকবে। রিমি বলল, এত রাতে বাইরে কি করছিলে? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সেন্ড করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে ইমেলটা এসেছে প্রজেক্টের কাজে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে অফিসে যেতে হবে। রেডি হয়ে অফিস রওনা দিলাম দুজনে। ওখানে যেয়ে আমি পুরাই শকড। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার রুবি। সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপর সবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি এখানে কি করতে আসব। তারপর রুবিকে বললাম, আমি হলাম আরিফ, আর আমার পাশে ও হচ্ছে নীলা। আমার সিলেট থেকে এখানে আসছি এই প্রজেক্টের কাজে। রুবি বলল, ও আচ্ছা, সেই ব্যক্তিরা তাহলে আপনারা? আমি বললাম, হুম। এরপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আরে, এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? রোহান। এখানে তুমি কার কাছে এসেছো? কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? রুবি আক্তার। বুকটা ধুক করে উঠল। তাহলে ওইটা রুবি সন্তান? চোখে জল চলে এসলো। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল, আঙ্কেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কারো কাছে না যেতে। আমি বললাম, আজ থেকে আমরা বন্ধু। রোহান বলল, বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? আমি বললাম, হয় বাবা, হয়। রোহান বলল, আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাই, আম্মু না হয় বকা দিবে। আমি বললাম, আচ্ছা যাও। রুবির কাছে রোহান যেয়ে বলল, মা মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। রুবি বলল, ও তাই বুঝি, আমার সোনা বাবু। রুবি বলল, জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। রুবি বলল, সুন্দর মানুষকে সুন্দরী বলে বাবা। রোহান বলল, মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না মা? রুবি বলল, ছেলের কথা শুনে রুবির বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? রুবি আর কিছু বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামছি আমি আর রিমি। এমন সময় রুবিও নামছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তো জেলাস করার লক্ষ্যে রিমির সাথে সাথে হেসে খেলে কথা বলছি আর নামছি। পেছন ফিরে দেখি যে রুবির চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। স্বামী সংসার ছেড়ে নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম।
প্রতিদিনের মতো রিমির আন্টি আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাদের দেখে বলল, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে, এই ওঠো, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে রিমি দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে। শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। ও মনে হয় অফিস যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। আমি বললাম, আসলে অ্যালার্ম বাজে নাই তো, আজকে তাই একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর রিমি খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু, আর আন্টি, আর কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাজে বাইরে গেছেন, আর তার ছেলে বিদেশে অফিসে চাকরি করে, তাই বিদেশে থাকে। তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তা টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে অফিসে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তায় দেখলাম রুবি গাড়ি করে অফিস যাচ্ছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমাদের রিক্সা নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পেছনে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে বারবার যে চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম রুবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। তাই আমি রিমির সাথে হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আমিও ভাবছি, একটু ঝাল না দিলে কি আর হয়। আমি সোজা রিমির গা ঘেঁষে বসে পড়ি আর হেসে হেসে কথা বলা শুরু করি। কথা বলছি আর রুবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। ও রাগ করলে আমার কি? হা হা। রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। আমি বললাম, রিমি দেখো না, অফিসার ম্যাডাম কি বলে। আরিফ, তুমিও না। এ কথা বলে রুবি চলে গেল। আমি ভাবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করছে কেন। তার তো স্বামী আছে। আমিও একটু মজা দেখতে রুবির পিছু পিছে রুবির কেবিনের সামনে যেতেই শুনতে পেলাম, মা মা, আগামীকাল স্কুলে স্যাররা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে যাও না। রুবির ছেলের এইরকম কথা শুনে আমার জানার জন্য আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবাকে স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী কোথায়? কে বা রুবির স্বামী? না, আর ভাবতে পারছি না। আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম। ছেলের কথা শুনে রুবি অনেকটাই কষ্ট পেল। তখনই তার মনে পড়ল আরিফের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নেবে না। না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দেব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবারও আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিচ্ছেন। সারা জীবন আরিফের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করে চলেছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে এসে বসলাম। আমার বিপরীত টেবিলে বসেছে রুবি। আমার দিকে বারবার আঁশ চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি। হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখ এড়ায়নি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো? রুবি চলে গেল কেন? সে গেল না, আছে, তাতে আমার কি? সেও একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে সে উঠে চলে যেত, এক টেবিলে বসে খাবে না বলে। রিমি বলল, কি ভাবছো আরিফ? আমি বললাম, আরে কিছু না। রিমি বলল, এই তুমি আমার মুখে লোকমা তুলে দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? আমি বললাম, ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। রিমি বলল, এ মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর, 7 দিন মেডিকেলে থাকবো, বুঝলে? আমি বললাম, তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবে। রিমি বলল, তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। হা হা হা। দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি এখনই কিছুই দেখা হয়নি, তাই সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম।
তারপর বাসায় চলে এলাম। আগামীকাল সকালে আর অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম, তুমি যাও, আজ আমি অফিসে যাব না। রিমিও যেতে চাইল না। তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসা কয়েকদিন হয়ে গেল। ভাবলাম আজ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে। এই সুযোগে খালা খালুর সাথে দেখা করে আসব। রুবির ভুলের কারণে খালা খালুকে কেন দূরে করে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো। তা বাদে কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম। গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যে ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম খালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে। কিছু চেঞ্জ হয়েছে, নতুন রং করিয়েছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ বেল বাজতেই দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি খালার দিকে। খালা বলে উঠল, কাকে চাই? বলবেই না কেন? এই 5 বছরে আমি সেই আগের আরিফ নেই। দেখতে একেবারে বদলে গেছি। খালার বয়স হয়েছে, তাই হয়তো চিনতে পারছে না। আমি বললাম, খালা, আমি আরিফ। কথাটা বলার সাথে সাথে খালার চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরলো আমায়। আমিও কেঁদে দিলাম। খালা বলল, কোথায় ছিলি বাবা তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি। তোর কালু তো একেবারে ভেঙে পড়েছিল তোকে না পেয়ে। কেন এভাবে চলে গিয়েছিলি? তোর আমাদের কথা মনে পড়েনি একবারও? কেঁদেই যাচ্ছে খালা। আমি বললাম, মনে পড়েছিল খালা, কিন্তু কি করব বলো। তখনকার পরিস্থিতিতে আমি রুবিকে বলেছিলাম যে তার জীবনে আর ফিরে আসবো না। এখন তো রুবির বিয়ে হয়ে গেছে, স্বামী ছেলে সংসার সব হয়েছে। তাই আসলাম, তাই আবার ফিরে আসলাম। খালা বলল, কি বলছিস তুই? রুবির বিয়ে হয়ে গেছে মানে? আমি বললাম, কেন, রুবি বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবি বলল, খালা বলল, রুবির কোনো বিয়ে হয়নি। তুই ভিতরে আয়, বলছি সব তোকে। আমি ভিতরে গিয়ে বসলাম। খালার মুখ চেয়ে বসে আছি সব কিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো খালা, বলো। খালা বলতে লাগলো, তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস, রুবি তখন অনেক খুশি হয়েছিল। তার কয়েকদিন পর আমি দেখলাম রুবি সারাদিন কি যেন চিন্তা করতো আর কাঁদতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞেস করি, তখন বলতে লাগলো, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। খালা বলল, কি বলছিস? যা বলবি খুলে বল। তারপর রুবি সেই দিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর ওই বান্ধবীর দেখা হয়। ওর বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্কস করে সেন্স ছিল না, তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রুবি এসব কথা শুনে মাথাটা ধরে যায় যে তোকে দোষারোপ করেছে। মেয়েটা অনেক ভেঙে পড়ে যায়। তাই ওকে আমি কিছু বলিনি। তার কয়েক মাস পর রুবি একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা দেখেছিস, ওটা তোর আর রুবির ছেলে। আমি বললাম, কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনি পানি পড়তে লাগলো। তার মানে ও আমার ছেলে? আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমায় আর রিমিকে একসাথে দেখে জ্বলছিল। খালা বলল, আরিফ শোন বাবা, রুবি না তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পেরে অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে। মেয়েটা তুই আর ওকে ফিরিয়ে দিস না বাবা। তাই বললে কি আর হয়? আমাকেও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নিব না। আমি বললাম, খালা, আমার একটা কথা রাখবে? হুম, কি কথা বল। আমি যে এখানে এসেছি তা যেন রুবি না জানতে পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি। তাই ওকে একটু শিক্ষা না দিয়ে আমি আমার কাছে টেনে নিব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। খালা বলল, আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ওই তো তোর খালু এসে পড়েছে। তাই আমি খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছুতেই জানতে না পারে।
রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মা ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলছি, আমিই তোর বাবা, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। রোহান বলল, মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবাই হতো, খুব ভালো হতো না মা? রুবি বলল, রোহান, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোনো আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালা খালু কেউ বলে নাই যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে আজ কাজ করছি। এমন সময় পিয়ন এসে বলল, রুবি ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। রুবি বলল, মিস্টার আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না। কতগুলো কাজ ছিল, এইভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আমি বললাম, আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রুবি বলল, রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোন ভদ্রলোক যে আপনাকে দিয়েছেন আমি তা ভেবে পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই। সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টিপুষ্টি করলেই তো সবাই ভুলে যাবে। আমি বললাম, সরি ম্যাডাম। এমন সময় রোহান এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথা বলেছিলাম। রুবি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। রুবি বলল, তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল। রোহান বলল, মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? রুবি বলল, চুপ, একদম চুপ, বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু? ফালতু কি আমি নাকি? তুমি নিজেই রুবি। খুব বলতে ইচ্ছে করছে। রুবি কি দেখেছ তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব রুবি, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম, আমার সাথে ঘুরতে যাবে নাকি? রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে রিমি জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আরিফ? আমি বললাম, কই কিছু না তো, এমনি। রিমি বলল, আচ্ছা একটা কথা বলতো আরিফ। আমি বললাম, কি? রুমি ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী, কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়ার? আরও অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে রুবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা, বলো না আরিফ। আমি বললাম, আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না? রুবি সেই আমার স্ত্রী। কথাটা বলতে রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। আমি বললাম, কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবে, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে রিমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমি ফুফুর নাস্তা দিল, খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভিতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম, গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। আমি বললাম, এই জানো,
কি করছো ওখানে? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। রিমি বলল, ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এহ, এত বড় লোকটাকে বাবু বলছে। রুবি বিড়বিড় করে বলল। আমি বললাম, আচ্ছা বাবু, আমি এখন যাই। মা, একটা ফ্লাইং কিস ছুড়ে দিলাম। ভালো লাগছিল না তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলেটা একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। আমি বললাম, তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? রোহান বলল, আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। আমি বললাম, তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় রুবি আসলো ছেলের খোঁজে। রুবি বলল, তোমাকে না বলেছি এখানে না আসতে বাবু, আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। আমি বললাম, দাঁড়াও রুবি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমি জিজ্ঞেস করলাম। রুবি বলল, আমার আর আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটা কে জানতে পারি? রুবি বলল, আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? এ কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। রুবির চোখ দিয়ে পানি পড়ছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। আমি বললাম, এই সন্তানটা কার সত্যি করে বলো রুবি, না হয় আমার চেয়েও খারাপ কেউ হবে না। রুবি বলল, তোমাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ন্যূনতম যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীর চরিত্রহীন বলে গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়, তার কপালে যাই হোক, স্বামী জুটবে না। শুনলাম তোমার নাকি বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটা আসলো কোথা থেকে? না জানি কার সাথে কি করে বেড়াইছো। ছি! এ কথা বলার সাথে সাথে রুবি আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামনে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পেছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। এহ, আমার লাগছে, খুব লাগছে, ছাড়ো প্লিজ। আমি বললাম, ছাড়ার জন্য তো ধরিনি, আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা। রুবি চুপ করে আছে। তাহলে আমি ধরে নেব সব সত্যি। রুবি বলল, তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। আমি বললাম, ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তান কার? রুবি চুপ। কি হলো, বলো না কেন? চুপ। আমি বললাম, আরে বলছো না কেন? রুবি তাও চুপ। কি হলো বলো? জোরে একটা ধমক দিয়ে বললাম। রুবি শুধুই কেঁদে চলেছে। রোহান বলল, আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। রুবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছু মেরে তার ছেলেকে নিয়ে যাব। রুবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, রুবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে না কেন? নিশ্চয় কোনো আকাম কুকামের ফসল। রুবির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি একথা বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। রুবি বলল, বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচব না। রুবি মনে মনে কথাগুলো বলছে। রোহান বলল, মা, মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে রুবি? নিজের করা ভুলগুলো আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? রুবি বলল, কিছু না বাবা, এমনি। রোহান বলল, এমনি তো কেউ মারে না মা, স্কুলে স্যাররা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মারছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু
সে হিসেব করে বলছে কথাটা। রুবি কিছু না বলে ছেলেকে কোলে করে নিয়ে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। এভাবে কেটে যায় 1টি মাস। এই 1 মাসে আমি রুবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রুবিকে আমি কাঁদাইনি। রিমির সাথে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর অভিনয় করে গেছি। রুবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি রুবির কষ্টে কষ্ট। প্রজেক্টের কাজও শেষের কয়েকদিন পর অফিস গেলাম, যেয়ে দেখি রুবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবছি রুবি কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অফিসের কাজ করে সন্ধ্যার দিকে চলে গেলাম খালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই রোহান মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় রুবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। রুবি জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছো? আমি বললাম, আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো, কোনো লাভ নেই। রুবি বলল, কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। আমি বললাম, এটা আমাদের ছেলে রুবি। রুবি বলল, না। আমি বললাম, না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। রুবি বলল, তোমার যা ইচ্ছা করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। এই বলে রোহানকে জড়িয়ে ধরল রুবি। আমি হ্যাঁচকার একটা টান দিয়ে রোহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় রুবির চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না, প্লিজ আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। রুবি আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না, এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে রোহানকে নিয়ে বেরিয়ে আসলাম। রোহান, আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বললাম, আঙ্কেল না বলে আমাকে বাবা বলো, আমি তোমার বাবা। রোহান বলল, সত্যি বাবা? আমি বললাম, হ্যাঁ, আমিই তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতে রিমি জানতে চাইলো, সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। রোহান বলল, বাবা বাবা। আমি বললাম, বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না। আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভেতরটা ঘন্টা বেজে উঠল। রুবি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, সাত পাঁচ না ভেবে রোহানকে নিয়ে রুবির বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখি রুবি মেঝেতে পড়ে আছে। কপাল কেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্রি দিলাম। নিজ হাতের বাসায় রান্না করেছি। রুবিকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রুবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভেতর। কিন্তু রুবি এখনো জ্বর কমেনি। রাতে রুবির মাথার কাছে বসে আছি। এমন সময় জ্বরের ঘরে রুবি বলে উঠল, আরিফ, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো। জ্বরের ঘরে কি যাতা বলছ? এ কথা বলে উঠে যাব এমন সময় রুবি আমার হাত ধরে এক ঝটকায় রুবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রুবি আমার কলার চেপে ধরে আছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে, একদম খুব কাছে অবস্থান করছি আমি। আর ওর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়। মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই। আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে। কিন্তু দেখো, তুমি আসতে 5টি বছর লেগে গেল। আর যখন এলে,
তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছ, রিমি তোমার বউ। জানো, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করিনি। এই বলে রুবি চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে রুবি আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে পড়েছে। রুবি থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুবিকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আসলে খালাখালু কেউ নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসব, এমন সময় রুবির ডাক। আরিফ। আমি বললাম, হুম বলো রুবি। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনে এটা শেষ ইচ্ছে। মনের ভিতর উলটপালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠ জবাব দিলাম, কি জিনিস? রুবি বলল, একটা রাত, শুধু একটা রাত। তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনে আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। আমি বললাম, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? রুবি বলল, প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই। কিন্তু রুবি নেই আমার ছেলেটা পাশের রুমে দেখলাম। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলোটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। রুবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে চোখ পড়লো, দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে, হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার অপর তোমার উপর আমি যে দুর্ব্যবহার করেছি তা হয়তো ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছিলাম, তা তুমি দিয়েছ। তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম। ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর রিমিকেরই বিয়ে করে নিও। ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ কলিজাটা টেনে বের করে নিচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা খালু চলে এসেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রোহানকে দেখে রেখো, বলে বেরিয়ে গেলাম রাস্তায়। গোটা রাস্তা পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেক জায়গায় খোঁজা শেষ করে এবার আশা ছেড়ে দিয়েছি। হাঁপিয়ে রাস্তায় বসে পড়লাম। কিছু সময় নিচে বসে থাকার পর সামনে চোখ পড়ল বাস স্টেশনের বেঞ্চের মেয়েটির দিকে। কি রুবির মতো আমি ভুল দেখছি না তো? চোখ ডলে দেখলাম না, সত্যি রুবি বসে আছে, নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাস এত সকালে ছাড়ে নাই, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি আর দেরি না করে দৌড়ে চলে গেলাম রুবির কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আমার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এইভাবে চলে আসলে কেন? রুবি বলল, আমি বললাম, কি হলো? কথা কানে যাচ্ছে না, বলো। রুবি নিশ্চুপ। মাথাটা খারাপ হয়ে গেল। বেঞ্চের থেকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। গালে হাত। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না। টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম। আমি বললাম, কি ভেবেছ নিজেকে? যখন তখন আমাকে কষ্ট না দিয়ে তোমার ভালো লাগে না, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর কি বললা? আমি রিমিকে বিয়ে করে নেব, তাই না? যদি রিমিকে বিয়ে করতাম তাহলে 5 বছর আগেই করতাম। আমার হৃদয় শুধু তুমি আছো, সে জায়গায় আমি কাউকে দিতে পারবো না। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রুবি, একবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি তোমার ব্যর্থতা? রুবি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চোখের জল মুছে দিতে
আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আরিফ। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আরিফের তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্টও হয়নি। রুবি বলল, কথা দাও, এভাবেই ভালোবেসে যাবে সারা জীবন। আমি বললাম, হুম, এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এরপর খালা খালুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। আজ খালা খালু অনেক খুশি আমাদের মিল হওয়া দেখে। খাবার শেষে রুমে আসলাম। অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি রুমে আসতে তাকে জড়িয়ে ধরলাম। রুবি বলল, কি করছো, কি ছাড়ো বলছি। আমি বললাম, আজ তো আর ছাড়ছি না। কাল তুমি স্ত্রীর অধিকার বুঝিয়ে দিয়েছ, আজ আমি আমার স্বামীর অধিকার বুঝিয়ে নিব। রুবিকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম। তারপর জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। এমন সময় দরজা খোলা থাকায় আমার ছেলে ঘরে চলে আসলো। রোহান বলল, তোমরা কি করছো? হে প্রভু! ছেলের মুখে এমন কথা শুনে আমি কি বলবো। রুবি তো আমার বুকে মুখ লুকিয়ে আছে। আমি বললাম, আসলে তোমার আম্মুর খারাপ লাগছিল তো তাই। থাক, আর বলতে হবে না। আমি গেলাম নানুর রুমে, তোমরা থাকো। যা বাবার ভাবুক, অনেকদিন পর বউকে পেয়েছি, সময় নষ্ট করলে চলবে না। তারপর রুবিকে জড়িয়ে ধরে, ধুর, ভাগেন, এত কিছু জানার ইচ্ছে কেন হয়? আমি কি বিয়ে করেছি যে এত কিছু জানবো? নিজেরা বিয়ে করলেই তো পারেন, সবকিছু জেনে যাবেন। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন। দোয়া করি যাতে সুখে থাকে। বন্ধুরা, আজকের গল্পের নাম নিষ্ঠুর ভালোবাসা। এটি ছিল গল্পের শেষ অংশ। লিখেছেন শিমুল।